প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি চেপে দিয়ে পাশে থাকুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সব খবরগুলো আপনারা পেতে পারেন। দর্শক, পাছায় বাঁশ হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে গোলাম মাওলা রনি। একদম বিএনপির অবস্থা ভয়াবহ করে দিয়েছে। এই গোলাম মাওলার রনির বক্তব্যটি যদি সাধারণ মানুষ শুনে, তাহলে তাদের পরিস্থিতি কি হবে বুঝতে পারবেন তার বক্তব্যটি শুনলে। 5ই আগস্টের পর বিএনপি বাংলাদেশে যা ঘটিয়েছে তার কিছু বর্ণনা তিনি দিয়েছেন, যা আপনি শুনলেও অবাক হয়ে যাবেন এবং আপনিও বিএনপির দিকে মুখ ফিরিয়ে নেবেন। প্রিয় দর্শক, আমরা এখন শুনবো সেই গোলাম মাওলার বক্তব্যটি। তাহলে বিএনপি কি করছে, জামাত কি করছে? দেখো দেখো দেখো, 15 বছর আওয়ামী লীগ তো চালালো, এখন 100 দিনও হয়ে সারতে পারলো না। বিএনপির যারা লোকজন আছে, চাঁদাবাজি, দখলবাজি, জুলুম, অত্যাচার, তারপর সে বাহাদুরি, দাপট দেখানো, কি না হচ্ছে বাংলাদেশে, কারা করছে? বিএনপি করছে। এখন কোনো কিছু হওয়ার আগেই যদি এরকম হয়, মানে ক্ষমতা পেল না, এখনই তারা এত কিছু দেখাচ্ছে, যদি ক্ষমতা তারা পেয়ে যায় তাহলে না জানি আমাদের কি করবে, আমাদের টুটি চেপে ধরবে, হলকুম চেপে ধরবে এবং বলবে আগামী 20 বছর প্রথমত তোরা কথা বলতে পারবি না। ফার্স্ট থিং। তো এখন এই জিনিসগুলো নিয়ে আলোচনা হচ্ছে, ভীষণ রকম আলোচনা হচ্ছে, এবং বিএনপিকে যারা ক্ষমতায় দেখতে চেয়েছিলেন, আশা করেছিলেন, তারা এখন বিএনপিকে ভয় পাচ্ছে, বিশেষ করে আমলাতন্ত্র, আরো বিশেষ করে বলতে গেলে সামরিক বাহিনী এবং জুডিশিয়ারি, বিচার বিভাগ এবং সামরিক বাহিনীতে ভীষণ রকম নেতিবাচক একটা প্রতিক্রিয়া তৈরি হয়ে গেছে। তারা চিন্তা করছে যে জনারণ্যে সাধারণ মানুষের মধ্যে যদি এই ঠিক 1 সপ্তাহের মধ্যে, শেখ হাসিনার পতনের 1 সপ্তাহের মধ্যে যদি এই ঘটনা তারা ঘটাতে পারে, তাহলে ক্ষমতায় আসলে এরা যত কথাই বলুক না কেন, 11-11 সময় যা যা করা হয়েছে এর সবকিছু তারা কড়ায় গন্ডায় হিসাব নেবে। এবং ইতিমধ্যে পুলিশে তারা দেখেছে যে যারা বিএনপি পন্থী ছিলেন তারা হঠাৎ করে কিভাবে ফিরে এলেন ম্যাটিকুলাসলি, এবং কাউকে চোখ বোঝার কোনো সুযোগ না দিয়ে। 2 নম্বর হলো কারা ফিরে এসেছেন, যাদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ ছিল এবং কোনো অবস্থাতেই রেপুটেশন ছিল না। এই লোকগুলো একেবারে রাজার বেশে ফিরে এসে তারা একেবারে যত কাঙ্ক্ষিত পদ পদবিগুলো আছে সেগুলো তারা দখল করে বসেছে। সিভিল সার্ভিসেও তো এখানে সিভিল সার্ভিসে তুলনামূলকভাবে ঠিক অনেক খারাপ মানুষ, পুলিশের যে সকল খারাপ মানুষ, ধরুন হারুনের মতো ডুপ্লিকেট কপি যারা বিএনপিতে ছিল, বিপ্লব এর মতো কার্বন কপি পুলিশে বিএনপি পন্থী যারা ছিলেন, তারপরে বেনজিরের মতো দুর্বৃত্ত যেভাবে বিএনপির মধ্যে ছিল, এখন সেই লোকগুলো, সেই বেনজিরের পর্যায়ে সেই যারা লোকগুলো আছে, তারা পুলিশ বাহিনী কিভাবে নিয়ন্ত্রণ করছে এটা জনগণ কিন্তু কানাঘুষা করছে। এবং এখান থেকে যদি টাকা লেনদেন হয়ে থাকে বা নাও হয়ে থাকে, ডাজ নট ম্যাটার, কিন্তু আগে যেটা হতো বদনাম এভাবে ছড়ায়। গুলিস্তানে যখন বিএনপির শেষ জমানা 2001 থেকে 2006, তো গুলিস্তানে যারা সিগারেট বিক্রি করতো, পান বিক্রি করতো, সেখানেও বদনাম রুটে গিয়েছিল যে এর একটা অংশ হাওয়া ভবনে চলে যায়। এখন ওই বিষয়গুলো কিন্তু মানুষের মনে রয়ে গেছে। মানুষ কুৎসা শুনতে পছন্দ করে, সত্যের ধারা কাছে যায় না, মিথ্যা কথা তাদের কাছে খুব ভালো লাগে। এটা হলো আমাদের চরিত্র। তো সেই দিক থেকে এখন পুলিশ বাহিনী, সিভিল সার্ভিসে যে সকল প্রাইস পোস্টিং হয়েছে দলীয় ভিত্তিতে এবং খুব দ্রুততার সঙ্গে, সবাই বলার চেষ্টা করছে এটাতে এমনি হয়নি বাপু, আমরা ডাল ভাত খাই, ডাল ভাতের সঙ্গে আবার আমরা একটু কাঁচামরিচ খাই, পেঁয়াজ খাই, আচার খাই। তো কাজে আমাদের এই দেশে বিনা পয়সায় বিনা কিছুতে কোনো ঘটনা ঘটে না। এখানে ধর্মপুত্র যুধিষ্ঠিরের আবির্ভাব এই বঙ্গে হয়নি। এখানে সবকিছুর মধ্যেই
আদা লাগে, রসুন লাগে, পেঁয়াজ লাগে, কলা লাগে, কচু লাগে। তো কাজেই এই জিনিসের মধ্যে কলা কচু আছে। তো এই কলা কচুগুলো কোথায় গেল? আগে তো শেখ রেহানার নাম আসতো, আগে ববির নাম আসতো, পুতুলের নাম আসতো, জয়ের নাম আসতো, সালমান এফ রহমানের নাম আসতো, হাসিনার নাম আসতো, শেখ হেলালের নাম আসতো, কত শেখ। এখন এই নতুন শেখ কারা, নতুন পুতুল কারা, পুতুলের ডুপ্লিকেট কারা, এই নতুন পুতুলের জামাই মাসরুরকে, নতুন বিআই মুশারফকে, এই জিনিসগুলো মানুষ খোঁজার চেষ্টা করছে। আর এখানে সত্য থাকুক, মিথ্যা থাকুক, হাসা হোক, মিশা হোক, আমাদের আঞ্চলিক ভাষা যা বলি, তারা বিরাট এক আরব্য রচনের কাহিনী রচনা করে নিজেরা ফুসফাস করছে। আর যত বেশি ফুসফাস হচ্ছে বিএনপির জন্য তত বেশি সর্বনাশ হচ্ছে। এই গেল বিএনপির কথা। আর বিএনপি যারা সেন্ট্রাল নেতৃবৃন্দ রয়েছেন তারা এই দৃশ্যগুলো বুঝতে পেরেছেন, তারা তো অভিজ্ঞতা সম্পন্ন। এখন তারা গালে হাত দিয়ে ভাবছে, হায় আল্লাহ, এখন কি হবে? এভাবে যদি ডক্টর ইউনূস একটু চালাকি করেন, বছর দুই টেনে দেন, তাহলে তো আমাদের ইজ্জত বলতে আর কিছু থাকবে না। আর এই আমরা যাদেরকে নিয়োগ দিয়েছি এরা 2 বছরের জন্য, 3 বছর পরে তারা অটোমেটিক রিটায়ার্ড করবে, বা আলটিমেটলি যদি আনস্টেবল একটা গভর্নমেন্ট আসে আর কোনো মাসে যদি ফুস করে টুস করে যদি কেউ ঢুকে পড়ে যায়, তাহলে সর্বনাশ, অনেকের ঘুম হারাম হয়ে গেছে। গেল বিএনপির কথা। জামাতের একই অবস্থা। জামাত সেনাবাহিনী আমলাতন্ত্রের একটা বিরাট সহযোগিতা পেয়েছে, ডক্টর ইউনূসের সহযোগিতা পেয়েছে, এখনো পাচ্ছে, কিন্তু কোনো অবস্থাতেই তারা একটা সুবিধা করে উঠতে পারছে না। এর কারণ হলো জামাত তো সবসময় একটা বৃহৎ শক্তির সঙ্গে সংযোগ রেখেছে, পলিটিক্যাল পাওয়ার। জিয়াউর রহমান সাহেব বলেন, এরশাদ সাহেব বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, সবার সঙ্গে তাদের একটা মহরম সম্পর্ক ছিল। এবং এই যে প্রাইম ফ্যাক্টর, মানে বড় বড় যে রাজনৈতিক দলগুলো, সেই রাজনৈতিক দলগুলোর কে তারা প্রাইম ফ্যাক্টর মনে করে তারা অক্সিলারি ফোর্স হিসাবে সবসময়তেই নিজেদেরকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু কখনোই প্রাইম হিসাবে, অ্যাজ এ লিডার হিসেবে, অ্যাজ এ প্রধান রাজনৈতিক দল হিসেবে তারা কখনোই ওভাবে নিজেকে ভাবেনি। কিন্তু এখন এরকম একটা সুযোগ এসে গেছে যে প্রথম 30 দিন, মানে আগস্ট মাসের 5 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 5 তারিখে সবাই তো ধরেই নিয়েছে জামাতি দেশ চালাবে, আমিরুল মোমিনিন হবেন, মানে জামাতের আমির মিস্টার শফিক, তিনি আমিরুল মোমিনিন, বাংলাদেশের আমিরদের মানে যাকে বলে মুসলমানদের আমির হবেন, খলিফাতুল মুসলিমিন হবেন, এবং তিনি খোলাফায়ে রাশিদিন যেভাবে চালিয়েছেন সেভাবে দেশ চালাবেন। ওভাবেই তার হাঁটা চলা, কথাবার্তা সব কিছুর মধ্যেই ওইরকম একটা খলিফা ভাব চলে এলো। এবং অন্যান্য ইসলামিক যে দলগুলো আছে তারা ওইভাবে তাকে সম্মান করলো, মর্যাদা দিল, ব্যবসায়ীরা তাকে ওইভাবে হেলিকপ্টার দিল, তারপরে যারা সুবিধাবাদী লোকজন আছে তারা সেভাবে তাকে তোয়াজ করলো, তসবির করলো, জামাতের অফিসগুলোতে লোকে লোকারণ্য হয়ে গেল। এবং শিবির করা, জামাত করা, এটা যে শতজন্মের একটা ভাগ্য, এই ভাগ্য বেশি দিন, 1 মাস পরে আর রইল না। এখন নানা রকম ট্রল হচ্ছে, জামাত নিজেও বুঝছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা যেভাবে প্রথমে 1 মাস আধিপত্য বজায় রেখেছিল, এখন ছাত্র দলের সঙ্গে তারা 1 মিনিট ফাইট করার মতো অবস্থা তাদের নেই। অথচ প্রথম দিকে তারা বলেছিল যে এটা কোনো ব্যাপারই নাই, ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য জায়গা থেকে তারা ছাত্রদল, ছাত্রলীগ সবাইকে সম্মিলিতভাবে তাড়িয়ে দিতে পারে যদি প্রশাসন নিউট্রাল থাকে। তো এখন প্রশাসন সবকিছু নিউট্রাল, তাদের পক্ষে আছে, জনমতের একটা ভাব আছে, কিন্তু তারা এই ছাত্রদলকে সরাসরি চ্যালেঞ্জ জানানোর মতো অবস্থা এখন নেই। এখানে শিবির অনেক ক্ষেত্রে মাহরুম হয়ে গেছে, এবং কোনো কোনো জায়গাতে কিন্তু মারামারি হয়েছে। মারামারির ফলাফল যে সব শিবিরের পক্ষে গেছে তা কিন্তু